তো দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের আজকের লেসনে তোমাদের সবাইকে স্বাগতম। এবং ইতিপূর্বে আমরা পড়েছিলাম হচ্ছে আমাদের যে কংগ্রেস ছিল আমাদের টপিকে, সেই কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠিত। তো এর আগের লেসনে আমরা পড়েছিলাম হচ্ছে 1861 সালের ভারতীয় পরিষদ আইন, এবং আজকে আমরা আরেকটা আইন পড়বো যেটা হচ্ছে ভারতীয় কাউন্সিল আইন 1892। তো তোমরা সবাই জানো যে যে সময় থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছে সেই সময় থেকে শুরু করে পরবর্তী সময়ে সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে, অর্থাৎ প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1600 সালে, এবং পরে ভারতবর্ষে এসে তারা 1757 সালে তারা পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এবং ক্ষমতা দখল করে। এরপর থেকে টানা 100 বছর তারা ভারতবর্ষে শাসন করেছে বিভিন্নভাবে। তারা কোনো আইন প্রেরণ করেনি বা আইন বানায়নি। পরবর্তীতে সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে 1857 সালের পরে ভারতবর্ষের যে ক্ষমতা, সেই ক্ষমতা কোথায় চলে যায়? যে ভারতবর্ষের ক্ষমতা চলে যায় হচ্ছে ব্রিটিশ সরকারের হাতে। এবং ব্রিটিশ সরকার এরপরে একের পর এক আইন পাঠাতে শুরু করে, অর্থাৎ 1858 সালের যে ভারত স্বাধীনতা আইন, অর্থাৎ ভারত শাসন আইন, ভারত শাসন আইন, স্বাধীনতা আইন নয়। এই ভারত শাসন আইনের মধ্য দিয়ে আস্তে আস্তে ভারতে একের পর এক আইন পাঠাতে শুরু করে। 1861 সালের ভারত শাসন আইন, 1892 সালের ভারত শাসন আইন, এগুলো এক একটা এক এক নামে পরিচিত, তবে সবগুলো ভারত শাসন আইন। এবং এই আইনের একটা হচ্ছে 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন। ভারতীয় উপমহাদেশে 1861 সালে যে আইনটা প্রেরণ করা হয়েছিল সেই আইনের মধ্যে অনেক সীমাবদ্ধতা ছিল, এবং পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের যে রাজনৈতিক যাত্রা, যদি বলি যে কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে ভারতীয় উপমহাদেশের মধ্যে একটা রাজনৈতিক যাত্রা শুরু হয়, এবং ভারতীয় উপমহাদেশের মানুষেরা অনেকটা রাজনৈতিকভাবে সচেতন হতে শুরু করে, এবং এরই পরিপ্রেক্ষিতে তাদের বিভিন্ন দাবি দাওয়া ব্রিটিশদের কাছে জানাতে শুরু করে। এবং ব্রিটিশরা বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে আইনগুলোকে সংশোধন করার একটা প্রয়োজনীয়তা অনুভব করে, এবং ওই প্রয়োজনীয়তা থেকেই তারা ভারতীয় উপমহাদেশের আইনগুলো পরিবর্তনের লক্ষ্যে 1892 সালে পূর্ববর্তী আইন বাতিল করে 1861 সালের আইনের কিছু সংশোধনী এনে পরিবর্তন এনে 1892 সালে ভারতীয় কাউন্সিল আইনটা পাস করে। এবং এই আইন পাশের ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন তাদের বিষয়ে আমাদের একটু জানতে হবে। তোমরা মনে রাখবা, সেই সময়ে যিনি ক্ষমতায় ছিলেন তিনি হচ্ছে লর্ড ডাফরিন, ভারতের তৎকালীন ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। এবং তিনি 3 জনের একটা সদস্য মনোনীত করেন, যাদের মধ্যে জেমস চেসনি, চার্লস এসিশন, জেমস ওয়েস্টল্যান্ড। 3 জনের নাম মনে রাখবা, জেমস চেসনি, তারপরে হচ্ছে চার্লস এসিশন, জেমস ওয়েস্টল্যান্ড। এই 3 জন নিয়ে একটা কমিটি গঠন করেন, এবং সেই কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে ভারত সচিব লর্ড ক্রস 1892 সালে একটি আইন প্রণয়ন করে, যা ইতিহাসে পরিচিত 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন নামে। এই যে ভারতীয় কাউন্সিল আইন, এটাই ভাবেই, অর্থাৎ 1892 সালের এই আইনটা তৈরি করার ক্ষেত্রে 3 জনের সুপারিশ ছিল। আবার বলছি যে যাদের মধ্যে জেমস চেসনি, চার্লস এসিশন এবং হচ্ছে জেমস ওয়েস্টল্যান্ড, এই 3 জনের নাম একটু আমরা আলাদাভাবে মনে রাখবো। তাহলে কত সালে ভারতীয় কাউন্সিল আইন পাস হয়? 1892 সালে ভারতীয় কাউন্সিল আইন পাস হয়। এবং এটার প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট হচ্ছে বিশেষ করে যে 1861 সালের যে আইন, সেই আইনটা যখন ব্যর্থ হলো, 1885 সালে যখন হচ্ছে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মধ্য দিয়ে যখন হচ্ছে ভারতীয় উপমহাদেশে একটা রাজনৈতিক যাত্রা শুরু হলো, ওইখান থেকেই পরবর্তীতে যে ডাফরিন শিক্ষা নিয়ে যে 3 জনকে নিয়ে একটা কমিটি গঠন করা, এবং যাদের কাজ ছিল হচ্ছে আইন তৈরি করা, এবং তারা আইন তৈরি করে যে ভারত সচিব লর্ড ক্রসের মাধ্যমে এই আইনটি পাস করান, এবং পরবর্তীতে এই আইনটা ভারতবর্ষে কার্যকর হয়। এবং এই আইনের মূল বৈশিষ্ট্যগুলো কি? 1892 সালের এই আইনের মূল বৈশিষ্ট্যগুলো আমরা এখানে আসলে জানবো কি? এটা তো আইনকে আইনের মতোই পড়তে হয়, এখানে গল্প বলার সুযোগ নেই। তবে কিছু পয়েন্ট যেগুলো তোমাদের মনে রাখতে হবে, তার মধ্যে হচ্ছে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা পরিবর্তন করা হয়েছে। আমরা পূর্ববর্তী যে আইন 1861 সালের যে আইন, সেখানে আমরা জানি 10 থেকে যে 16 জন, সেই সংখ্যাটা এখানে বাড়ানো হয়েছে। এবং এর পাশাপাশি আরেকটা বলছে প্রাদেশিক আইন পরিষদের পরিবর্তন আনা হয়েছে, অর্থাৎ এখানে আমরা প্রাদেশিক, অর্থাৎ আমরা 1861 সালের আইনের মধ্যে আমরা কি জানি? 1861 সালের আইনের মধ্যে
বাংলায় যে সদস্য সংখ্যা ছিল সেই সদস্য সংখ্যা এখানে বাড়ানো হয়েছে বঙ্গপ্রদেশে। এখানে প্রাদেশিক পরিষদ একটা দেবে, দেখো ভারতবর্ষের মধ্যে তখন একটা হচ্ছে কেন্দ্রীয় পরিষদ। কেন্দ্রীয় পরিষদ মানে কি? কেন্দ্রীয় পরিষদ মানে হচ্ছে সমগ্র ভারতবর্ষে, সমগ্র কি ভারতবর্ষে যেটা চলতো সেটা হচ্ছে, ধরো সমগ্র ভারতবর্ষ, এটা হচ্ছে কেন্দ্রীয় পরিষদ। আবার প্রত্যেকটা প্রদেশ, আলাদা আলাদা প্রদেশের জন্য আলাদা আলাদা প্রাদেশিক পরিষদ গঠন করা হয়েছিল। এবং এটাই এখানে বলছে যে প্রাদেশিক পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। তো বঙ্গে সর্বোচ্চ 20 জন, মাদ্রাস ও বোম্বাইতে সর্বোচ্চ 8 থেকে 20 জন, এবং উত্তর পশ্চিম সীমান্ত অযোধ্যা 15 জন। এখানে আমার মনে রাখতে হবে কোনটা, এটা হচ্ছে 20 জন, এটা অর্থাৎ বঙ্গে সদস্য সংখ্যা 20 জন, এটা মনে রাখবা। তাহলে কোন আইনের মাধ্যমে বঙ্গের সদস্য সংখ্যা আইন পরিষদের, অর্থাৎ বঙ্গের প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা 20 জন করা হয়েছে, সেটা হচ্ছে 1892 সালে ভারতীয় পরিষদ আইন বা ভারতীয় কাউন্সিল আইনের মাধ্যমে। তাহলে ভারতীয় কাউন্সিল আইনের মাধ্যমে বাংলার সদস্য সংখ্যা 20 জনে উন্নীত করা হয়েছে। এরপরে আমরা যদি দেখি যে নির্বাচন, ইতিপূর্বে নির্বাচন ছিল না। ইতিপূর্বে নির্বাচন ছিল না বলতে 1861 সালের আইনে কোনো নির্বাচনের কথা বলা হয়নি। এখানে আসলে প্রতীকী নির্বাচন ব্যবস্থার সূচনা করা হয়েছে। মানে এখানে আসলে প্রতীকী নির্বাচন শব্দটা ব্যবহার না করে সুপারিশ বা মনোনয়নের কথাও বলতে পারতো। বিশেষ করে কেন্দ্রীয় পরিষদে 5 জন নির্বাচিত সদস্য, 4 জন প্রাদেশিক পরিষদের সুপারিশে, 1 জন কলকাতা চেম্বার অফ কমার্সের সুপারিশ। এখানে আসলে নির্বাচনটা হচ্ছে সুপারিশের ভিত্তিতে। এখানে এমন না যে ভোটাভুটি হয়েছে, প্রত্যক্ষ ভোটাভুটির কোনো ব্যাপার এখানে ছিল না। এখানে ছিল হচ্ছে মনোনয়ন বা সুপারিশ। এখানে কোম্পানি ব্রিটিশ সরকার মনোনয়ন দিত, অথবা হচ্ছে যে বিশেষ ব্যক্তিবর্গ, জমিদার বা হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানে দায়িত্বরত যারা, এই যে চেম্বার অফ কমার্স, কলকাতা চেম্বার অফ কমার্স বলতে এখানে যারা কলকাতা কেন্দ্রিক যারা ব্যবসা করত, তাদের সুপারিশে একজন এখানে কি হতে পারতো, যে কেন্দ্রীয় পরিষদে 5 জন সদস্য, এই 5 জনের মধ্যে একজন কলকাতা চেম্বার অফ কমার্সের সুপারিশে হতে পারতো। তাহলে আমরা যদি বলি যে এখানে 5 জন সদস্য যারা কেন্দ্রীয় পরিষদে যে সুপারিশের ভিত্তিতে নির্বাচিত হতো, এবং তাদের মধ্যে 4 জন প্রাদেশিক পরিষদের সুপারিশে, অর্থাৎ প্রাদেশিক পরিষদ বলতে কি, এই যে আমরা একটু আগে বললাম যে এখানে বিভিন্ন প্রাদেশিক পরিষদের কথা আছে, এখান থেকে যারা সুপারিশ করবে তাদের মধ্য থেকে 4 জন, এবং একজন হবে কলকাতা চেম্বার অফ কমার্সের সুপারিশ। এগুলো আসলে আমাদের এত জটিল ভাবে মনে রাখার মতো কিছু নাই। আমি যেগুলো মনে রাখতে হবে সেগুলো আমি তোমাদেরকে একটু মার্ক করে দিই। যেমন ধরো এইটা কেন গুরুত্বপূর্ণ, বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটা একটু মনে রাখবা যে নির্বাচন বিধিটা, বিশেষ করে কলকাতা চেম্বার অফ কমার্সের মাধ্যমে 1 জন এবং প্রাদেশিক পরিষদের মাধ্যমে 4 জন, সর্বমোট 5 জন সুপারিশের ভিত্তিতে নির্বাচিত হতো কেন্দ্রীয় পরিষদে। আর এখানে বাংলাটা মনে রাখবা, এটা মনে রাখতে পারলে হবে। আর বাকিগুলো তেমন একটা দরকার নেই। আমরা এই আইনটা কেন গুরুত্বপূর্ণ, মানে এই যে ভারতীয় কাউন্সিল আইন 1892, এই আইনটা কেন গুরুত্বপূর্ণ সে বিষয়টা একটু কথা বলি। সেটা হচ্ছে বিশেষ করে ইতিপূর্বে যে আইনটা ছিল 1861 সালের যে আইন, সেই আইনের মধ্যে অনেক লিমিটেশন ছিল। 1861 সালের আইনের লিমিটেশনস এর কারণে বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে, বিশেষ করে 1885 সালে যে কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে, সেই কংগ্রেসের বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে এই আইনটা তৈরি করা হয়েছে। তো এই আইনটার কিন্তু কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয়। তবে আমাদের মনে রাখতে হবে 1861 সালের যে আইন, সেটা অলওয়েজ ইউনিক, কারণ হচ্ছে ওটা প্রথম আইন। তাহলে আমরা অর্থনৈতিক বিষয়ে এখানে আলোচনার সুযোগ দেওয়া হয়েছে, প্রশ্ন উত্তরের অধিকার দেওয়া হয়েছে, সংসদীয় পদ্ধতির বীজ রূপিত হয়েছে এখানে। তো আমরা যেটা জানি যে পৃথিবীর প্রথম সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে কোনটা, ইউকে, বা হচ্ছে আমরা যেটাকে বলি যুক্তরাজ্য। তাহলে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য হচ্ছে পৃথিবীর সংসদীয় পদ্ধতির গণতান্ত্রিক ব্যবস্থার মানে সূতিকাগার, সেখান থেকে শুরু হয়েছে। তো ওই পদ্ধতিটা ভারতের মধ্যেও কি এই 1892 সালের আইনের মাধ্যমে সূচনা হয়েছে। ভারতীয় রাজনীতিবিদদের উত্থান ঘটেছে বিশেষ করে এই আইন সংশোধনের মাধ্যমে। গোখলে, সুরেন্দ্রনাথ, আশুতোষ মুখার্জির মতো নেতাদের সংসদীয় রাজনীতিতে প্রবেশের একটা সুযোগ তৈরি হয়েছে এই আইনের মাধ্যমে, কারণ এই আইনের মধ্যে ভারতীয়দেরকেও সুযোগ দেওয়া হয়েছে যাতে আইন পরিষদের সদস্য হতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা মনে রাখবা। তো আমরা এই যে আইনটা পড়লাম, এই আইনটা খুব সিম্পল, একটা সহজ ছোট একটা আইন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আইনটা তৈরি করার ক্ষেত্রে যাদের ভূমিকা ছিল। তাহলে এই আইনটা কেন তৈরি হলো বা কেন গুরুত্বপূর্ণ হলো, এই আইনটা তৈরি হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে ভারতীয় কাউন্সিল আইন 1892। এই আইনটা গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে যে এটা হচ্ছে ভারতবর্ষে ওই প্রথম আইনটা অনেকটা ব্যর্থ হয়ে যাওয়ার কারণে এটা আসে, এবং যে কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পরে দ্বিতীয় আইন হচ্ছে এটা। তো 1892 সালের আইনের বিষয়ে আমাদের মধ্যে এই যে
তিনজন বিষয়ে জেমস জেসনি, চার্লস এজিসন এবং জেমস ওয়েস্টল্যান্ড। এই তিনজনের নাম একটু মনে রাখবা, এবং কে কার সুপারিশে, মানে তাদের সুপারিশের ভিত্তিতে কে আইনটি পাশ করেন, সেটা হচ্ছে ভারত সচিব লর্ড ক্রস। এই নামগুলো মনে রাখবে এবং কত সালে এটা পাশ হয়েছে সেটা মনে রাখবে। এই আইনটার ক্ষেত্রে এটুকুই যথেষ্ট, এবং এর বাইরে এখান থেকে তেমন একটা প্রশ্ন আসে না, বা সচরাচর আমি প্রশ্ন আসতে দেখি নাই। এরপরে আমরা পড়বো বঙ্গভঙ্গ।